ইট পুরুলিয়ার গল্প বটে, যাত্রালয়। ইয়া গল্প, বাজা বাজা। নমস্কার বন্ধুরা, আজ গল্প বসুর আসরে একটা অন্য গল্প বলবো। এটা বেড়ানোর গল্প। তবে এটা ট্রেনে বাসে হেঁটে কোনো বেড়ানো নয়, এটা মনে মনে বেড়ানো, মানস ভ্রমণ, ইতিহাসের এক গল্পের জগতে ভ্রমণ। এটা আসলে পুরুলিয়ার গল্প। অনেকেই তো ছুটি পেলে পুরুলিয়া বেড়াতে যান, বেশিরভাগই তো যান অযোধ্যা পাহাড় বা দোয়ারশ্রেণীর জঙ্গল বা জয়চণ্ডী পাহাড় দেখতে রঘুনাথপুরে। কেউ বা বরন্তিতে গিয়ে সময় কাটিয়ে আসেন, সেখানকার বিরাট লেক দেখেন, যেটাকে আগে সাতুরি রামচন্দ্রপুরের ড্যাম বলেও লোকে জানত। অথচ পুরুলিয়াতে, সারা পুরুলিয়া জেলা জুড়ে অজস্র জায়গা আছে, যে জায়গাগুলো দেখতে অপূর্ব এবং তাদের অনেকগুলোর সঙ্গেই ইতিহাসের কিছু গল্প কথা ছড়িয়ে আছে। সেগুলো কতটা ইতিহাস, কতটা উপকথা, কতটা জনশ্রুতি, সেটা একটু ভাবনার বিষয়। তার সময়কাল বা যথার্থতা নির্ধারণ করার মতো যে ঐতিহাসিক উপাদান ওখানে আছে, খুঁজে পাওয়া যাবে, সেটাও খুব জোর দিয়ে বলা যাবে না। আমি আজকে যে গল্পটা বলতে চলেছি, পুরুলিয়াতে জয়পুর বিডিও অফিসের পিছনে বড়জোর 200 ফুট দূরে আছে একটা ঘন গাছে ঘেরা স্থানে একটা থান। সেটার নাম খামার মুড়ার থান। অজস্র মানুষ এসে সেখানে মানত করে, পুজো দেয়। ছোট ছোট মাটির ঘোড়া, অনেকটা পুতুলের মতো, তা এসে মানত করে রেখে এই ঘোড়াগুলোকে রেখে যায়। এই থানের উপকথা নিয়ে আজকে আমাদের গল্প। আজ থেকে প্রায় 10 বছর আগে এই গল্পটা শুনেছিলাম এক শীতের সন্ধ্যায় এক রিটায়ার্ড বৃদ্ধ মাস্টারমশাইয়ের কাছে। তিনিও অবশ্য বলেছিলেন এটা উপকথা, জনশ্রুতি, এটার পিছনে আদৌ কোনো সত্যি ইতিহাস কতটা আছে সেটা নির্ধারণ করাটা সোজা না। তবে শুরু করা যাক আজকের আমাদের গল্প। এদেশের আদিম মানুষ যারা, সেই কোল, ভিল, মুন্ডা ও নিতান্ত নিবিড় ছায়াঘেরা বনতলে হিংস্র প্রাণী, অপার অরণ্য আর সন্তান সন্ততি নিয়ে ছোট ছোট বেঁচে থাকার মধ্যেই পরম আশ্লেষে তৃপ্ত ছিল। বাইরে থেকে এলো যারা মশাল নিয়ে, সাম্রাজ্য বিস্তারের রথের ঘোড়া ছুটিয়ে, তাদের রথচক্রে এই আদিম মানুষরা পিষ্ট হলো, অরণ্য ধর্ষিতা হল। এদের বিপন্ন প্রতিবাদ সামান্য ধুলো উড়িয়েই উপকথা হয়ে গেল। কেতন ওড়ানো ইতিহাসে কিন্তু ঠাঁই পেল না। কামার মুন্ডা এইরকম এক চরিত্র, যিনি প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু হেরে গিয়ে খামার মুড়া নামে উপকথায় ঠাঁই পেয়ে উপবনের দেবতা হয়ে গেলেন। 1600 থেকে 1700 সালের মধ্যে কোনো এক সময় দিল্লির মসনদে তখন মুঘল বাদশাহ, বহিঃশত্রুর আক্রমণে সে মসনদ টলমল। এই রকম এক সময় দিল্লি থেকে বহু দূরে ধলভূম সিংভূম পেরিয়ে মানভূমের এক জঙ্গল। গভীর রাত, আকাশ ভরা ছমছমে চাঁদের আলো, রাতজাগা পাখি ডেকে উঠল কাছে। এই পলাশ গাছের ঘন জঙ্গলে টুকরো টুকরো চাঁদের আলো শুকনো পাতার মতো ছড়িয়ে আছে। জঙ্গলের একধারে অনেক অর্জুন, ভেলা আর করম গাছের সারি। সামনে এক বিশাল বটগাছ। তার ছায়াটা এই থমথমে রাতে অজানা আশঙ্কায় কেন যেন তিরতির করে কাঁপছে। হঠাৎ পুটুস গাছের ঝোপের থেকে একটা খরগোশ লাফ দিয়ে বেরিয়ে এসে ছুট দিল শালবনের দিকে। বোধহয় শিয়াল তাড়া করেছে। সামনের শালবন পেরোলেই ফাঁকা মাঠ, তার উত্তরে
ইজিরি নদী। সেই দিক থেকে শনশন করে বাতাস বইছে। এখানে কোনো জনমনীষী নেই, একেবারেই নেই কি। ওখানে শালগাছের গুঁড়ি ঘেঁষে ছায়া মেখে দাঁড়িয়ে আছে কে? হাতে তীরধনুক, লম্বা চড়া শরীর, সে তিকড়ি মাঝি। সারা রাত জঙ্গলে ঘুরে ঘুরে খরগোশ আর মেঠো ইঁদুর ধরে, মাঝে মধ্যে সজারুও জুটে যায়। আজ সে কেন জানি চুপ করে কান পেতে কি শোনার চেষ্টা করছিল। দূরে বটগাছের পিছন দিকে আগ গাছের সার পেরিয়ে একটা ঝাঁকড়া করম গাছ, তার কাছেই পুটুস গাছের ঝোপের মধ্যে ছোট্ট খেজুর গাছকে ঘিরে অজস্র জোনাকি উড়ে বেড়াচ্ছে। হঠাৎ তিকড়ির ভুরুতে ভাঁজ পড়ল। শুকনো পাতা ঝরে পড়ার মৃদু আওয়াজ ছাপিয়ে একটা ক্ষীণ শব্দ ওর কানে ধরা পড়ল। কি যেন হতে চলেছে। শাল গাছের আড়াল থেকে বেরিয়ে মাটির উপর শুয়ে পড়ে কান ঠেকালো মাটিতে। তারপরেই ও লাফ দিয়ে উঠল। কারা যেন আসছে। লম্বা লম্বা পা ফেলে পলাশের জঙ্গলে ঢুকে গেল দ্রুত। তখনই ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। ইজরি নদীর দিক থেকে চন্দ্রালোকিত সে প্রান্তরে একদল ছায়ামূর্তি প্রবেশ করল। অশ্বপৃষ্ঠে সওয়ার 4 আগন্তুক। দীর্ঘদেহী, বলিষ্ঠ বাহু, কোমরে ঝুলছে তরোয়াল। জঙ্গলের পশু পাখিরা ভয়ে লুকিয়ে পড়ল, কিন্তু এখানে থামল না তারা। অশ্বক্ষুরে ধুলোর ঝড় তুলে, শুকনো পাতা উড়িয়ে জঙ্গলের নিঃশব্দতাকে ছিঁড়ে ফেলে দিয়ে দীপ্তভাবে তারা ছুটে গেল ডিমডিহা পাহাড়ের দিকে। পলাশগুড়ির ফাঁক দিয়ে চুপ করে সব দেখে আসন্ন বিপদের গন্ধ পেল তিকড়ি। ছুট দিল গ্রামের দিকে। বুড়া বাবাকে সব জানাতে হবে, উনি না হলে এদের বাঁচাবেন কে? সকালবেলা বুড়া বাবা তার মাটির ঘরের সামনে একটা ঢিপির উপর বসেছিলেন। নামে বুড়া হলে কি হবে, উনি বছর 40-এর জওয়ান, শালপ্রাংশু, মহাভুজ, কালো পাথরে খোদাই এক মহাশক্তিধর মানুষ। আসল নাম কামার মুন্ডা। এলাকার উনি গাঁও বুড়ো, উনি রাজা। রাজা অবশ্য একজন আছেন বটে, পঞ্চকোটের মহারাজ, কিন্তু তিনি তো সূর্যের মতন অনেক দূরে থাকেন। গ্রামের লোক কামার মুন্ডাকেই জানে রক্ষাকর্তা বলে। তারা আরও জানে যে ওনার এক বিশাল খড়গ আছে। সেটা এত ভারী যে চালানো দূরের কথা, সাধারণ মানুষ ওটা তুলতেই পারবে না। কিন্তু কামার মুন্ডা ওই খড়গ মাথার উপর ঘুরিয়ে এক কোপে মহুল গাছ দ্বিখণ্ডিত করে দেন। চোর ডাকাতদেরও তো প্রাণের ভয় আছে, তারা এদিক পানে ঘেঁষে না। রাজার লেঠেলেরাও এ পথ ভুলে গেছে, আর খাজনাও নিতে আসে না কেউ। কামার মুন্ডা ভাবছে অন্য কথা। কাল রাতে ডিমডি পাহাড়ের দিকে গেল ওরা কারা? এটা খুব চিন্তার কথা বটে। তিকড়ি একটু দূরে দাঁড়িয়ে নতুন তৈরি করা ধনুকের জ্যার তর্জনী দিয়ার মধ্যমা দিয়ে চেপে ধরে টেনে দেখে নিচ্ছিল টান ঠিক মতো দুপাশে সমান হচ্ছে কিনা। আর মনে মনে ভাবছিল ডিমডি পাহাড়ের গুহার কথা। ওর বাপ বলেছিল, ওদিকে যাবি নাই বাপ, ওখানে দেবতা বসেন, ভালবি নাই ওদিক পানে। তারপর আরও বলেছিল, অনেক আগে নাকি এক গেরুয়া সন্ন্যাসী আসত ওই গুহায়, তার সঙ্গে আরও কয়েকজন গেরুয়াধারী থাকত। তারও বহুদিন পরে এলো এক ঘোড়ায় চড়া যোদ্ধা।
জঙ্গলে এসে ওই গুহায় ঢুকেছিল, ওখানেই থাকত। সে ছিল লোভী, মেয়েদের দিকে খারাপভাবে তাকাতো আর বলতো সে রাজা, সবাইকে তার কথা শুনতে হবে। সবাই জানতো ওই গুহার মধ্যে দেবতা থাকেন, তবু ওই লোভী লোকটা যখন বারে বারে সেখানে ঢুকতো আর মানুষের উপর অত্যাচার করত, তখন একদিন সূর্য ডুবে গেলে ঘনায়মান আধারে কামার মুন্ডার খড়গে দ্বিখণ্ডিত হয়ে গেল সে। আর পরদিন থেকে 10টা গাঁয়ের মানুষ শুনল ওই গুহায় ঢুকলে মানুষ আর বেঁচে ফেরে না। তবু কিন্তু ও অনেক দিন আগে মশাল নিয়ে ভিতরে ঢুকেছিল চুপি চুপি। খুব লম্বা গুহা, ভিতরে ঢুকে ও একটা অদ্ভুত ব্যাপার দেখেছিল। এদিকে সেদিকে ছড়ানো ছিল বেশ কিছু হাতিয়ার, কুড়াল, হাতুড়ি, কিন্তু সবই পাথর দিয়ে ঘষে ঘষে তৈরি করা, যেন যারা ওগুলো ব্যবহার করত তারা লোহার কথা জানতই না। ও অবশ্য শুনেছিল এখানে ওদের বহু বহু আগের পূর্বপুরুষরা বাস করত। তারা চাষ বা রান্নাবান্না জানতো না, শিকার করত, দিনের শেষে আগুনে পুড়িয়ে মাংস খেত। তবে সবচেয়ে অদ্ভুত লেগেছিল গুহার অনেকটা ভেতরে পাথরের গায়ে খোদাই করা অচেনা চিহ্ন আঁকা একটা ছবি। ও সেই ছবি বুঝতে পারেনি। ও এসে ওর বাবাকে বলেছিল, কেউ কিছু বুঝতেও পারেনি, তারা কেউ কিছু বলেও যায়নি। পঞ্চকোট রাজার রাজপ্রাসাদ। মহারাজ একটু চিন্তিত। সকালেই মন্ত্রী খবর দিয়েছেন এ রাজ্যে 4 জন অশ্বারোহী প্রবেশ করেছেন, তারা রাজদর্শন প্রার্থী। উনি খুব একটা আগ্রহ দেখাননি, কিন্তু এখন মন্ত্রী আবার এসে জানালেন ওনারা রাজপুত, ক্ষত্রিয় এবং বিপন্ন। যদি মহারাজের আদেশ হয়। রাজা বেশ অবাক হলেন। এই জঙ্গলাকীর্ণ পাণ্ডব বর্জিত রাজ্যে রাজপুতানার ক্ষত্রিয়? উনি নিবিষ্ট মনে কিয়ৎক্ষণ ভাবলেন। যদিও তারা অচেনা অজানা আগন্তুক, কিন্তু ক্ষত্রিয় যে। কিছু ভেবে মহারাজা আদেশ দিলেন। ঘোড়ায় চড়ে টগবগিয়ে 4 যুবক যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তাদের অনিন্দকান্তি দেহসৌষ্ঠবে রাজার লোকজন, এমনকি রাজাও মুগ্ধ হলেন। 4 যুবক রাজাকে নমস্কার জানিয়ে নিজেদের পরিচয় দিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা প্রতাপ সিং, তারপর জয় সিং, জগৎনারায়ণ সিং এবং কনিষ্ঠজন মুকুন্দ সিং। ওনারা রাজপুতানার মারোয়ার রাজ্যের ধারা নগরীর ক্ষত্রিয় সন্তান। পারস্য সম্রাট নাদির শাহ দিল্লি দখল করবার জন্যে রাজপুতানার উপকণ্ঠে হাজির হয়েছেন। ওনার প্রচণ্ড পরাক্রমেই এই 4 ভাই দেশ ছেড়ে এত দূরে চলে এসেছেন। ডিমডিহা পাহাড়ের জঙ্গল পেরিয়ে এসে পথে পঞ্চকোট মহারাজার সুখ্যাতি শুনে আজ তাই ওনার আশ্রয় প্রার্থী। রাজা একটু চুপ করে রইলেন, শুনলেন, দেখলেন এই যুবকেরা সুন্দর, ভদ্র, বিনীত, তাদের চলাফেরা দৃঢ় এবং তাদের কথাবার্তা সুচিন্তিত ও স্পষ্ট। ক্ষত্রিয়ের মতোই দীপ্ত এবং বিরচিত হাবভাব এদের। খুশি হয়ে রাজা তাদের আশ্রয় দিলেন। ওনাদের স্থান হল খাস অতিথিশালায়। দিন যায়, এই 4 যুবকের আচার ব্যবহারে রাজা মুগ্ধ। তাই তাদের সম্পর্ক
বন্ধুত্বের ছোঁয়া লেগে গাঢ় হয়েছে। যুবকেরা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করেন। তারপর দৈনিক ক্রিয়াদির পর শুরু হয় তাদের অভাবনীয় অসি চালনা। রাজা বুঝেছেন অসি চালনার এই দক্ষতা অতি বিশেষ শিক্ষার ফল। এই অসি চালন প্রায় অপ্রতিরোধ্য এবং সম্মুখ যুদ্ধে ভয়ঙ্কর। এরপর শুরু হয় চার ভাইয়ের দূর দূরান্তে ঘোড়া ছোটানো। ফিরে এসে স্নান করে তারা রাজসভায় অংশ নেন। রাজার আদেশে কখনো কখনো বিচার প্রক্রিয়ায় রাজাকে সাহায্য করেন। রাজসভার শেষে মধ্যাহ্নভোজের পর রাজা প্রতিদিনই তাদের সঙ্গে একান্তে অনেক গল্প করেন। কিন্তু মেঘ ঘনিয়ে উঠল। দূর বিদেশের অজ্ঞাত কুলশীল মহারাজের এত নিকট সহচর, অমাত্যদের ভ্রু কুঁচকে উঠল। দু একজন রাজাকে জানালো যে মহারাজ কি খেয়াল করেছেন এই যুবকেরা মহারাজের আশ্রিত এবং অন্যে প্রতিপালিত হয়েও দর্শন মাত্র রাজাকে সম্মান জ্ঞাপনের সময় একটুও মাথা নোয়ান না। মহারাজ ভেবে দেখলেন, তাই তো, কথাটা তো ঠিক। এদের ভদ্রতার মধ্যে স্পর্ধার এক গর্বিত প্রকাশ আছে যেন। রাজা মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী এসে সব শুনে গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বললেন, মহারাজ, এটা আমারও নজরে ছিল। আমি শুনেছি যে ওনারা নদীতে স্নান করতে নেমেও জলে ডুব দেন না, কারণ ওনারা কারো কাছে মাথা নোয়ান না, এমনকি মহারাজের কাছেও না। রাজার মনে ক্রোধের সঞ্চার হলো। সেটা চেপে রেখে বললেন, তবে? মন্ত্রী বললেন, মহারাজ, ওনাদের একটা পরীক্ষা করব। দেখাই যাক না মৃত্যু ভয় না ক্ষাত্রধর্ম কোনটা বড়। দ্বিধান্বিত মহারাজ মাথা নাড়িয়ে অর্ধসম্মতি জানালেন। ওটাই যথেষ্ট। মন্ত্রী দ্রুত পায়ে চলে গেলেন। পরের দিন রাজসভার কাজ শুরু হয়েছে। মন্ত্রী আজ রাজসভার বাইরে ঘোরাঘুরি করছেন। রাজা বাড়ি বাড়ি অন্যমনস্ক হয়ে পড়ছেন। রাজসভার প্রবেশপথের সামনে দুটি বিশাল স্তম্ভ, সেটা পেরিয়ে এসে একটা বাঁধানো চত্বর, তারপর সিঁড়ি উঠে গেছে রাজসভার দিকে। হঠাৎ দূরে ঘোড়ার খুরের শব্দ। চার ভাই আসছেন। সবার সামনে অশ্বপৃষ্ঠে আরূঢ় প্রতাপ সিং অতি দ্রুত ধাবমান। ওনাদের আসতে দেখে মন্ত্রী তর্জনীর ইঙ্গিত করলেন এবং এক ভৃত্য কাঠের সিঁড়ি বেয়ে স্তম্ভের উপর উঠে একটা লৌহচক্র ঘুরিয়ে দিতেই এক অতি ধারালো অসি ভূমির সঙ্গে সমান্তরাল, আড়াআড়ি এবং দৃঢ়ভাবে দুই স্তম্ভের সামনের লৌহ কিলকের গায়ে আটকে গেল। প্রতাপ সিং অতি দ্রুত অশ্বচালনা করছিলেন। হঠাৎ সামনে তাকাতেই দুই স্তম্ভের মাঝে অসির ঝলক দেখতে পেলেন। ভূমি থেকে অসির উচ্চতা এমন যে অশ্বপৃষ্ঠে আরোহণ করে প্রবেশ করতে গেলে মাথা নুইয়ে ঢুকতে হবে, না হলে অসির আঘাত কণ্ঠে লেগে শিরচ্ছেদ অনিবার্য।
প্রথমে ভাবলেন এটা মহারাজের চরম রসিকতা। আরও নিকটবর্তী হয়ে বুঝলেন না, এ চতুর আয়োজন, ক্ষাত্র ধর্মের চরম পরীক্ষা। তখনই ওনার ভিতরের রাজপুত জেগে উঠল। রাজপুত ক্ষত্রিয় মাথা নোয়াবে প্রস্তরে গ্রথিত অসির কাছে? প্রতাপ সিং আরো দ্রুত বেগে অশ্বচালনা করলেন। দুই স্তম্ভের মাঝে এসে থেমে গেল অশ্বক্ষুরের শব্দ। মন্ত্রীর বঙ্কিম ভ্রু পল্লবে তখনও বক্র টান। রাজসভাতে রাজার ওষ্ঠে স্তব্ধ, শব্দ বন্ধ। পাথরে এসে লাগলো ছলকানো রক্ত লাল। অশ্ব পরে সওয়ার তখনও দীপ্ত তেজে বহ্নি। হাতের রাশ তেমনি ধরা যেমনি ছিল দৃঢ়। মুকুটের পালকগুলি উঠতে থাকে হাওয়ায়। পল অনুপল থমকে গেল, নির্বাক চরাচর। শিলার উপর শিলা যেমন গড়ায় গড়গড়, ভূমিতে আছড়ে পড়ে গড়িয়ে গেল কর্তিত মস্তক। সবাই চিৎকার করে উঠল। সভার কাজ গেল থেমে। রাজা উচ্চকণ্ঠে বলে উঠলেন, ব্যাস মন্ত্রী, বন্ধ করো এইসব। মন্ত্রীর ইঙ্গিতে লৌহ চাকার ঘর ঘর অসি সরে গিয়ে পথ উন্মুক্ত হল। ততক্ষণে বাকি তিন ভাইয়ের ঘোড়া এসে দাঁড়িয়েছে স্তম্ভের সামনে। মহারাজা নিজে দ্রুত পায়ে এসে তাদেরকে নিয়ে গেলেন সভার ঘরে। বললেন, সত্য তোমাদের শৌর্য, ধন্য ধন্য বীর তোমরা। আমার মনের সন্দেহ তোমাদের একজনের মৃত্যুর কারণ। আমি লজ্জিত। তারপর একদিন শুভ দিন দেখে মহারাজ তিন ভাইকে বেশ কিছু মৌজা উপহার দিলেন। প্রজা বসানোর অধিকার দিলেন। জয় সিংকে দিলেন সবচেয়ে বেশি 84টি মৌজা। বাকি দুজনকেও দিলেন অনেক। মহারাজ তাঁর স্বীয় পাপের প্রায়শ্চিত্ত করেও বিষণ্ণ চিত্তে অন্দরে প্রবেশ করলেন। নতুন রাজ্যের অধিকার পাওয়ার পরের দিন তার অঞ্চলের 10-12 জন লেঠেল প্রজা এসে নিজেদের জমির ফসল রাজা জয়সিংহের পায়ে উপঢৌকন দিয়ে রাজানুগ্রহ প্রার্থনা করল। এবার তাদের সঙ্গে নিয়ে জয়সিং অশ্বপৃষ্ঠে রওনা দিলেন তাঁর রাজ্য পরিক্রমায়। এখন অনেক কাজ, প্রজা বসাতে হবে, রক্ষী দল তৈরি করতে হবে, এসবের জন্য চাই অর্থ। তাই খাজনা আদায়ের স্থায়ী ব্যবস্থা করতে হবে। কিন্তু সবার আগে চাই ওই সব মৌজায় বসবাসকারী প্রজাদের আনুগত্য। ঘুরতে ঘুরতে তিনি একদিন এক গ্রামে এসে পৌঁছলেন। এখানে প্রায় 300 লোকের বাস। মাঝিরাই সংখ্যায় বেশি, অধিকাংশই চাষি। উনি গ্রামে প্রবেশ করতেই এক বয়স্ক লোক ওনাকে সাদর অভ্যর্থনা জানালেন। তার আহ্বানে ঘোড়া থেকে নেমে সেই রাতটা গ্রামেই ওই লোকের ঘরে আতিথ্য গ্রহণ করলেন। মাটির থালায় খেলেন। পরদিন চলে যাবার সময় গ্রামের অনেক লোকের সামনে উনি বললেন, আমি এ অঞ্চলের রাজা। এই যে ইনি শ্রীধর মাঝি আমাকে আশ্রয় দিলেন, ওনার আতিথ্যে আমি আপ্লুত। ইনি এ অঞ্চলের শ্রেষ্ঠ কৃষক। আজ থেকে এই গ্রামের নাম হলো ওনার নামে সিধি।
এই কথা শুনে শ্রীধর মাঝির চোখ দিয়ে জল বেরিয়ে এলো। গ্রামের লোকজনের চোখে কৃতজ্ঞতা ঝরে পড়ল। জয়সিং বুঝলেন সহজেই এই গ্রামের মানুষের বশ্যতা অধিকার করা গেল। সবাইকে বিদায় জানিয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন, আবার চলতে শুরু করলেন। এবার উনি অনুচরবৃন্দ সহ শিবির স্থাপন করলেন জঙ্গলের মধ্যে একজোড়া ডুংরির কাছে। ডুংরির টিলা দুটি খুব কাছাকাছি, দেখে মনে হয় যেন আগে একটাই টিলা ছিল। কোনো এক দানব যেন বিশাল হাতুড়ির ঘা দিয়ে মাঝখানটা ভেঙে দিয়েছে। এখানে অনেক বেলগাছ আর শাল গাছের সারি। এখানকার লোক বলে সারি বন। আগেই উনি অনুচরদের কাছে কামার মুন্ডা আর তার খড়গের কথা শুনেছেন। এটাও শুনেছেন যে কামার মুন্ডা এক চতুর যোদ্ধা এবং লোকজন ওনার কথাই শোনে এবং তাকে ভগবান বলে মানে। এখানকার লোকজন চাষ করে বটে, তবে জঙ্গলের খরগোশ, হরিণ, সজারু শিকার করাতেই বেশি উৎসাহ। পঞ্চকোটরাজ বহুকাল এখানে খাজনা আদায়ে লোক পাঠাননি, অর্থাৎ এখানে রাজধর্ম পালন করার পথটা মসৃণ নয়। রাত্রি হলে শিবিরের সামনে আগুন জ্বালানো হলো, তা না হলে চিতাবাঘ বা বুনো ভাল্লুক চলে আসতে পারে। আগুনের সামনে বসে জয়সিং চুপ করে বসে ভাবতে লাগলেন ভবিষ্যতের পরিকল্পনা। পরদিন সকাল, জঙ্গলে একটা বট গাছের তলে কামার মুন্ডাকে ঘিরে বসে আছে কানু মুন্ডা, হনা মুন্ডা, সোনাই মাঝি ও আরও জনাচারেক। সবার আলোচনা একটাই, নতুন নাকি রাজা এসছে সারিবনে, ইলা কি রাজা লয়, এবার বুড়া বাবা খড়গটা হাতে নিয়ে দেখাইন দিক একবার। বুড়া বাবা কামার মুন্ডা কিন্তু চুপ করে বসে আছে, ভাবছে অন্য কথা। সে খবর পেয়েছে নতুন যে এসেছে রাজা, তার এখানে অবশ্যই রাজার হক। সে হয়তো সেই আগের লোভী যোদ্ধার মতো নয়, কিন্তু সে তাদের আগের রাজার মতো নির্বিকার নাও হতে পারেন। তিনি এখানে খাজনা নেবেন ঠিক। এই রাজারই বড় ভাই ছুটে এসে নিজের মুন্ডু কেটে ফেলেছে তরোয়ালে, কিন্তু মাথা নোয়ায়নি। সে বাপ ঠাকুরদার মুখে গল্প শুনেছে কত হাজার সূর্য আগে এখানে অসুররা এসেছিল। তাদের ছিল হলদে চামড়া আর তারা হতো খুব লম্বা। তাদের কিন্তু কোনো ঘোড়া ছিল না। মাটি ফুঁড়ে লোহা তুলে আনতে তারা ছিল ভারী পটু। মাঝিদের দিয়ে জোর করে তারা কাজ করাতো। তখন তাদের পূর্বপুরুষ সারিবনে ধ্যানে বসে বন দেবতার দেখা পেয়ে দেবতা হলেন, অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদের হারিয়ে দিলেন। কিন্তু এই নূতন রাজা তো অসুর লয় বটে। ও সব যোদ্ধার দল খালি দখল নিতে চায়। উহাদের মানলে নাই সুখ, না মানলেও তাই। আকলবান তো উহাদের কাছে গেছিল। তীর খেলতে যদি উহারা শিখাইন দেয়, উহারাই তো ওকে ফুটাইন দিল। তারপর উহারা যখন দেখল তীরটা ছুটতে ওস্তাদ বটে, তো উহারা আকলবানের বুড়া আঙুল কাটাইন দিল। ওরা জঙ্গল নাই চায়, ওরা খালি খাজনা লেয় আর বড় বড় শহর বানায়। এইসব গাছগুলো তো বাপ দাদাই বটে। জঙ্গল নাই রাখবে তো সারিবনের বাবা জলটা পাবে কোথায় হে? তখনই জয়সিংহের দুই অনুচর ওদের কাছে এসে দাঁড়ালো। হাতে তাদের লাঠি। তারা রাজার দূত।
বক্তব্য তাদের খুব সরল। রাজা আসছেন, কামার মুন্ডাকে তার লোকজন নিয়ে রাজাকে যথোচিত সম্মান জানিয়ে অভ্যর্থনা করতে হবে। রাজার বশ্যতা স্বীকার। কামার মুন্ডা উঠে দাঁড়ালো, বাকিরাও। তার দুই চোখ তখন লাল। অনন্ত রাজ রথচক্র মারিয়ে দেবে তাদের অরণ্যের ঘর সংসার। কামার মুন্ডা যুদ্ধ ঘোষণা করল। সেদিন ভোরের সূর্য সবে চোখ মেলছে পূর্ব আকাশে। সারিবনের দেবতা যিনি দেখছেন চেয়ে চেয়ে, দীপ্ত সন্তান তার চলেছে ওই যুদ্ধে। রক্ত তিলক কপালে তাঁর, কাঁধের পরে খড়গ। কে সে? রক্ত পিপাসু অস্ত্র নিয়ে কামার মুন্ডা চলল। অবাক সূর্য বড় বড় করে চোখ মেলল। সেই আলোতে খড়গ ফলা উঠল চকচক করে। জঙ্গলের বুক করছে ধক ধক। পশুরা চুপচাপ, গাছপালাতে ফিসফিসানি। অপার বিস্ময়, কি হয় কি হয়। কামার মুন্ডার বড় বড় চুল উঠছে হাওয়ায়। পেশিগুলো সব টান টান, কপালের শির ফুলে উঠেছে। তখনই দূরে শোনা গেল হ্রেস্বাধ্বনি। গ্রামের মানুষ উঠল কেঁপে। অশ্বক্ষুরের শব্দ এগিয়ে আসতে লাগলো কাছে। ওই তবে সে আসছে, রাজা জয় সিং। ওদের দেখা হলো পারগা নদী থেকে ক্রোশখানেক দূরে পলাশ গাছের বনে, বিরাট বড় মহুল গাছের কাছে। মুহূর্তে হাওয়া গেল থেমে। স্তব্ধ হয়ে গেল ভয়ার্ত বনানী। সেগুন গাছের জঙ্গলে ফিসফিসানি চলতে থাকল। জয় সিং ঘোড়া থামালেন, কারণ পথ রোধ করে হাত বিশেক দূরে দাঁড়িয়ে আছে কালো পাথরে খোদাই কামার মুন্ডা, আর তার সঙ্গে তার সেই ভয়াল ভয়ঙ্কর খড়গ হাতে নিয়ে। তাকে দেখেই বোঝা যায় অমানুষিক শক্তিধর এক মানুষ। জয় সিং ঘোড়া থেকে নেমে লাগাম ছেড়ে দিলেন। ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা বুঝতে পেরেই বোধহয় ঘোড়াটা একটু দূরে গাছের আড়ালে গিয়ে ডেকে উঠল চিহি করে। জয় সিং কোষ থেকে তার অসি মুক্ত করে হাতে নিলেন। ক্ষুরধার সে অসি সকালের রোদে ঝকঝক করে এক পৈশাচিক হাসি দিয়ে উঠল। নদী মাঠ পেরিয়ে দুদ্দার ছুটে আসা বাতাস ডালে ডালে আওয়াজ তুলল, গির্জা গিদুং গির্জা গিদুং। হঠাৎ মাটি কাঁপিয়ে দাপিয়ে কামার মুন্ডা তেড়ে এলো এবং সজোরে খড়গের এক কোপ মারল। পায়ের সূক্ষ্ম মোচড়ে জয় সিং বাঁদিকে সরে গেলেন। খড়গের আঘাত লাগলো সামনের পলাশ গাছে। ওই এক আঘাতেই অত বড় পলাশ গাছ দু টুকরো হয়ে গেল। খড়গটা তুলে নিয়ে কামার মুন্ডা ঘুরে দাঁড়ানোর আগেই জয় সিং তার অসি চালনা করলেন। অসির অগ্রভাগ এক ভয়ঙ্কর অর্ধবৃত্ত পথে ঘুরে গেল। কিন্তু কামার মুন্ডাও তো কুশলী যোদ্ধা, তাই শেষ মুহূর্তে সে অসি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান হাতে সামান্য রক্তরেখা এঁকে দিল। তখনই কামার মুন্ডা আবার খড়গের আঘাত করল। যুদ্ধ চলতেই লাগলো। দুই যোদ্ধাই অসীম কুশলী, তাই কেউ কাউকে পরাস্ত করতে পারল না। যখন সন্ধ্যার আধারে সব কালো হয়ে গেল, তখনও পরস্পর পরস্পরকে আঘাত প্রত্যাঘাত করে যেতে লাগলো। রাত্রে, গভীর রাত্রে, যখন আধ ভাঙা চাঁদ উঠল আকাশে, তখন দুই রণক্লান্ত যোদ্ধা
মাটিতে বসে পড়ল। পরদিন সূর্য ওঠার আগেই আবার শুরু হয়ে গেল লড়াই। রৌদ্রের তেজ যত বাড়তে লাগলো, তত বাড়তে লাগলো যুদ্ধের তীব্রতা, ততই বাড়তে লাগলো বাতাসের দাপাদাপি। ডালে ডালে পাতায় পাতায় শুরু হলো ধড়ফড়ানি। গির্দা গেজেন গির্দা গিদুম, গির্দা গেজেন গির্দা গিদুম। আবার দিনের শেষে তখন শ্রান্ত কালি ঢাকা হয়ে গেছে চারিদিক, দুই রক্তাক্ত রণক্লান্ত যোদ্ধা বসে পড়ল মাটির উপর। দুজনেই লড়াই করছে তাদের নিজেদের অধিকার রক্ষার জন্যে। একজন অধিকার রক্ষা করতে চায়, আর অন্যজন চায় তার অধিকার প্রতিষ্ঠা করতে। অনন্ত রাত্রির শীতল অন্ধকার তাদের দেহের ক্ষতে সামান্য একটু যেন আরামের পরশ বুলিয়ে দিচ্ছিল। তবু আবার ভোর হলো। সূর্যের আলো দুই যোদ্ধার শরীরে এসে লাগতেই যেন তাদের প্রচণ্ড শক্তি সঞ্চার হলো। তারা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। দুই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী আবার তাদের নিজেদের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল পরস্পরের দিকে। আজ যেন তারা আরো হিংস্র, রক্তলোলুপ। তাদের আক্রমণ দেখে গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। সেদিন সূর্যের নিচে মরণ নিয়ে খেলা করতে লাগলো তারা। সারা শরীরে তাদের রক্তের আলপনা। অসি আর খড়গের ঠোকাঠুকিতে স্ফুলিঙ্গ ছিটকে উঠল বারবার। হঠাৎ 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 এক অবাক মুহূর্তে জয়সিংহের অসি ধারালো চুম্বন করল কামার মুন্ডার বাহুতে। আচম্বিতে আলকা হলো বজ্র কঠিন মুষ্টি। খড়গ হস্তচ্যুত হয়ে ভূমির দিকে ধাবিত হলো। বিদ্যুৎ বেগে তা করায়ত্ত করলেন রাজা জয়সিংহ। নিজের অসি ছুঁড়ে দিলেন শূন্যে, আকাশে। স্তম্ভিত অপলক সেই ক্ষণে অসি তখনও শূন্যে উড্ডীন। জয়সিংহ দুহাতে ধরে খড়গ চালনা করলেন। নিজের পোষা ব্যাঘ্র যেন এসে আঘাত করল শেষে। অবাক দৃষ্টি নিয়ে কামার মুন্ডা চেয়ে চেয়ে দেখল নিজেরই খড়গ তার ধেয়ে এসে ছিঁড়ে নিয়ে গেল কণ্ঠনালী। অসম্ভব, অবিশ্বাস্য। শালগাছের ফাঁকে নির্বাক তিকড়ি মাঝি আর শিহরিত গ্রামবাসীদের নিঃশ্বাস। শেষ হলো তবে অরণ্যের ঘর সংসার। মাটিতে আছড়ে পড়ল কামার মুন্ডার লাশ। ভূপতিত কামার মুন্ডা রক্তের পুকুরের মধ্যে শুয়ে তর্জনী দিয়ে ইঙ্গিত করল রাজার দিকে। অস্ফুট কি যেন বলল সে। তারপর নিথর হয়ে গেল তার শরীর। এরপর সময়ের সশব্দ পদচারণায় সে ঘাম রক্তমাখা মাটির উপর বীর স্তম্ভ সৌধ তৈরি হলো। আর কামার মুন্ডা লোকের মুখে উচ্চারণে কামার মুন্ডা, খামার মোড়া, খামার মুড়া হয়ে উপকথার দেবতা হয়ে গেলেন। তারপর পুজো করার জন্য এলেন লায়া পুরোহিতের দল। ফুলমালা, হরিতকি, সুপুরি, ধূপ, চিঁড়ে, গুড় আর সিঁদুর নিয়ে এসে দাঁড়ালো গ্রামের লোক। এলো এই পুজোপকরণ আর মানত করার মাটির পুতুল। ঘোড়া হলো আখ্যান, ধুমধাম। বলি হলো নিরুপদ্রব ভেড়া। দিন যখন ঘরে ফেরে রাত্রির আঁচলের তলে ঘুমাবে বলে একান্তে
গাছেদের শুকনো পাতা ঝরে ঝরে পড়ে সে বীরস্তম্ভের গায়ে, হাত বুলায়। তখনই সেই অস্ফুট কান্না উঠে আসে বীরস্তম্ভের বাঁধন থেকে। শাল, তমাল আর পলাশ বনের বাতাসে বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়, খুঁজে ফেরে শত অব্দের পথে, যদি কেউ তাকে বুঝতে পেরে থাকে কোনো দিন।